যে সময়টার কথা বলছি সে সময়টায় কোনো একটা কারণে ঢাকা বিমানবন্দরের একেবারে ভেতরে প্লেনের কাছে যাওয়ার একটা সুযোগ ছিল আমার। সেই সুবাদে হুমায়ুন আহমেদের একজন শরীর, যিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, একটু পরেই তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তিনি বললেন যে হুমায়ুন স্যার সিঙ্গাপুর থেকে আসবেন, পরিবার আগেই চলে এসছে, শরীরটা খুব খারাপ, যদি সম্ভব হয় আপনি যদি বিমান থেকে নামার পর একটু তাকে রিসিভ করতেন। এটা তো আমার জন্য খুবই আনন্দের কথা যে হুমায়ুন আহমেদকে আমি রিসিভ করব। সুতরাং তার কথা আমি এক বাক্যে রাজি হলাম। রাতের বেলা তিনি ঠিক সময় প্লেন নামলেও তিনি আসলেন। প্লেন থেকে নেমেই আমার দিকে তাকিয়ে বললেন, কি কেউ আর আসার সাহস পায়নি, শুধু তুমি এলে? আমি তখন স্যারের কথার অর্থ অতটা বুঝিনি, কিন্তু পরবর্তী সময়ে আমি বুঝেছিলাম স্যার কি বলতে চাচ্ছিলেন। আসলে সিঙ্গাপুরে থাকা অবস্থায় যখন তিনি বুঝতে পারলেন যে তিনি কঠিন একটা রোগে আক্রান্ত হয়েছেন, তখন থেকেই কিন্তু তিনি মনে মনে একটা হিসাব করছিলেন। আমি সেটা উচ্চারণ করতে চাই না, বলতে চাই না, কিন্তু হুমায়ুন আহমেদ যেমন তার বইতে, তার চরিত্রগুলোতে সবগুলো পড়লেই মনে হয় যে তিনি হয়তো আমার কোনো বয়সের কথা বলছে, কিংবা আমার কোনো বন্ধুর কথা বলছেন। আমাদের সবার মনের কথা তিনি কেমন করে জানেন। আজকে এত বছর পর আমার মনে হচ্ছে সেই কথাটাই হুমায়ুন আহমেদ জানতেন, বুঝতে পেরেছিলেন সামনে খুব বেশি দিন তিনি আর আমাদের মাঝে নেই। সুতরাং বাকি সবাইও তার মতো এটা উপলব্ধি করছে, অনুভব করছে, যে কারণে শুধু সাগর এসছে তাকে বিমানবন্দরে নিতে। আমি বললাম, স্যার না, সবাই বাইরে অপেক্ষা করছে, নিয়মের জন্য ভেতরে ঢুকতে পারেনি, আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেখানে। স্যারকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে প্রথম যিনি তাকে অভ্যর্থনা জানালেন, আমি এটাকে বলেছি যে তিনি এই অনুষ্ঠানে রয়েছেন, তার সঙ্গে পরিচয়ের আগে ক্যামেরা ঠিক তাক করে রয়েছেন হাসান হাফিজ, কবি, সাংবাদিক এবং মূলত হুমায়ুন আহমেদের একজন প্রচণ্ড ভক্ত। তৃতীয় মাত্রার অনুষ্ঠানে কবি হাসান হাফিজের এই প্রথম আসা, এবং হুমায়ুন আহমেদ সম্পর্কে তিনি স্মৃতিচারণ করবেন, বলবেন, এই ব্যাপারে অন্যদের মতো তিনি অনেক আগ্রহী। পাশে যিনি বসে রয়েছেন দেখলেই আপনারা চিনতে পারবেন, নামের আগে ডাক্তার রয়েছে, ডাক্তার এজাজ। সুতরাং পরিচয় তো বুঝতেই পারছেন। একই সাথে ডাক্তার এজাজ আপনাদের প্রিয় অভিনেতা, এবং যতটা বা যে সংখ্যক নাটকে অভিনয় করেছেন সেটা মানে কতগুলো বলবো, 90% হুমায়ুন আহমেদের। জি, 90% হুমায়ুন আহমেদের। বাহ, একজন শিল্পীর কি সৌভাগ্য যে 90% নাটকই হুমায়ুন আহমেদের। এবং হুমায়ুন আহমেদই কি আপনাকে প্রথম পর্দায় এনেছেন? জি, এটাও জি। জি। আমি শুনেছি আপনি মানে মাথার কোনো কিছু ডাক্তার আর কি। না, আমি নিউক্লিয়ার মেডিসিনের। কোনটা? নিউক্লিয়ার মেডিসিন, পরমাণু চিকিৎসা। পরমাণু চিকিৎসা। আচ্ছা, পরমাণু চিকিৎসার সাথে হুমায়ুন আহমেদের কি সম্পর্ক যে আপনাকে খুঁজে অভিনেতা করলো? মানে আমি ভাগ্যক্রমে স্যারের সামনে যেয়ে পড়েছিলাম। আচ্ছা, আমি ভাগ্যের কথাটা একটু পরে শুনি, কারণ তৃতীয় জনকে যদি এখন পরিচয় করে না দেয়, উনি পরে হয়তো বলবেন যে আমি কি এতই, যে এত পরে আমার পরিচয়। মজারুল ইসলাম, যার পরিচয় সবার আগে করে দেওয়া উচিত ছিল, কারণ হুমায়ুন আহমেদের সঙ্গে যারা খুব ঘনিষ্ঠভাবে বিশেষ করে শেষের দিকে ছিলেন, মজারুল ইসলাম অন্নপ্রকাশের স্বত্বাধিকারী, তিনি সেইভাবে ছিলেন। এবং হুমায়ুন আহমেদের প্রতি তার যে প্রচণ্ড ভালোবাসা, সেটা তিনি প্রমাণ রেখেছেন শেষ দিন পর্যন্ত। এবং আজকেও কয়েকদিন আগে তার শরীরে একটা গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়েছিল, কিন্তু তারপরও যখন তিনি শুনেছেন হুমায়ুন আহমেদের অনুষ্ঠান, তখন তিনি আসতে কার্পণ্য করেনি। বলা বাহুল্য, সেই মানে অস্ত্রোপচারের পর আজকেই তার প্রথম বাইরে যাওয়া।
তাহলে একটা জিনিস তো সবাই বুঝতেই পারছেন যে হুমায়ুন আহমেদের প্রতি যাদের অনেক আগ্রহ, অনেক ভালোবাসা, তাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান। সুতরাং আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, হুমায়ুন আহমেদের পাঠক, হুমায়ুন আহমেদের দর্শক, তারা সবাই এমন অনেক কিছুই জানবেন, অনেক কিছুই শুনবেন, যার সাথে হয়তো আপনারা অনেক কিছুর মিল খুঁজে পাবেন, নিজের জীবনের মিল খুঁজে পাবেন। কারণ হুমায়ুন আহমেদ জীবনের কথা বলতেন, জীবনের কথা লিখতেন। নুহাশ পল্লীর কথা তো আপনারা সবাই জানেন। নুহাশ হুমায়ুন আহমেদের পুত্র, এখন বেশ নামী পরিচালক, নানান ধরনের কাজ করছে। নুহাশ পল্লী আসলে যিনি প্রথম আবিষ্কার করেছিলেন, আমার মতে তিনি, আমার মতে না, আমি তার লেখাও পড়েছি এবং আমি যতদূর জানি মাজারও স্বীকার করবেন এই ডক্টর ইজাজ। আমি কি খুব ভুল বলছি? না, ঠিক বলছেন। পরমাণু বিশেষজ্ঞ আবিষ্কার করেছেন নুহাশ পল্লী। গল্পটাই একটু শুনি প্রথম, যদি কারো আপত্তি না থাকে। না, অবশ্যই। তখন স্যারের সঙ্গে প্রথম কাজ শুরু করেছি এবং প্রথম কাজে আমরা যাচ্ছি স্যারের গ্রামের বাড়ি কুতুবপুরে। তো যাবার সময় অনেক বড় একটা বাসে আমরা সবাই যাচ্ছি। তখন তো আমি কেবল নতুন, আমি একদম বাসের পেছনে বসা, সবাই সামনে, স্যারও সামনে একটা লম্বা সিটে শুয়ে আছেন। হঠাৎ স্যার ঘুমিয়ে পড়েছিলেন, ঘুম থেকে উঠে আমাকে সামনে থেকে ডাকছেন যে শোনো। তো আমি ডানে বায়ে তাকাচ্ছি, বোধহয় আর কাউকে ডাকছেন। তো পরে বললেন যে ডাক্তার তোমাকে ডাকছি, তুমি আসো। তো আমি গেলাম, স্যার একটু সরে আমাকে বললেন বসো। বসার পরে বললেন দেখো, আমার জীবনে একটা অনেক বড় স্বপ্ন, একটা সুন্দর বাগান বাড়ির। আমি সেখানে যাব, লেখালেখি করব, খুবই সুন্দর। অনেককে বলেছি, সবাই আমার সামনে বলে যে হ্যাঁ দেখে দেবো, পরে আর কেউ দেখে দেয় না। তো এবার আমি দায়িত্বটা শুধু তোমাকে দিলাম, শুধুই তোমাকে। তুমি শুটিং শেষ করে এসে আমার জন্য একটা সুন্দর বাগান বাড়ি খুঁজে দেবে। তো আমার মাথায় তখনই ঢুকে গেল যে শুটিং শেষ করে আসা তো অনেক দিন। আমি তখন থেকেই মোটামুটি পরিচিত জন যারা, তাদেরকে ফোনে ফোনে বললাম যে একটা সুন্দর জায়গা দেখতে হবে হুমায়ুন স্যারের বাগান বাড়ির জন্য। তারপর শুটিং শেষ করে আসলাম। আসার পরে আমার একটা সুবিধা ছিল যে রোগীরা তো সব গাজীপুরেরই। তো যখনই কোনো পেশেন্ট সেরকম আসতো, একটু সচ্ছল, একটু প্রতিষ্ঠিত, তখন তাকে বলতাম যে আপনার খোঁজে কি সুন্দর কোনো জায়গা আছে। তো এভাবে বলতে বলতে একজন শিক্ষক, উনি স্কুলের, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন যে স্যার আছে একটা জায়গা, আপনি দেখতে আসেন। তো আমি দেখতে গেলাম, মানে খুবই এত খারাপ রাস্তা যেটা চিন্তাই করা যায় না, এবং গভীর বন ওই সময়, মানে দিনের বেলা যেতে ভয় লাগতো। তো উনি আমাকে নিয়ে গেলেন, ওনার সাথে গেলাম, একটা ছোট্ট নদী পার হলাম, তারপরে এখন যেটা নুহাশ পল্লী সেখানে যেয়ে পৌঁছালাম। তো জায়গা খুবই সুন্দর, আমার পছন্দ হলো। কিন্তু যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ, রাস্তা এতই খারাপ, আমার মনটা খারাপ হয়ে গেল যে ইস, যদি রাস্তাটা ভালো হতো তাহলে তো স্যার জায়গাটা পছন্দ করতেন। তো দেখে আসবার পরে আমি সাহস করে স্যারের কাছে গেলাম, জায়গাটা অনেক সুন্দর লেগেছিল। তো স্যার বলল ডাক্তার বলো খবর কি। আমি বললাম স্যার একটা জায়গা পেয়েছি, খুব সুন্দর জায়গা, কিন্তু যোগাযোগ খুব খারাপ স্যার। তো স্যার বললেন আরে আমি তো খারাপ যোগাযোগই চাই, যত খারাপ হবে আমার জন্য তত ভালো, যাতে কেউ যেতে না পারে। যদি খুব যোগাযোগ সুন্দর হয় তাহলে তো বন্ধু বান্ধবরা সবাই যাবে, আমার তো লেখালেখিতে সমস্যা হবে। যোগাযোগ যত খারাপ আমার তত পছন্দ। তুমি বলো জায়গা তোমার পছন্দ হয়েছে কিনা। আমি বললাম স্যার জায়গা আমার পছন্দ হয়েছে, কিন্তু যোগাযোগ আমার পছন্দ হয়নি। স্যার বললেন তোমার অপছন্দের যোগাযোগ আমার পছন্দ, আর তুমি যেহেতু জায়গা পছন্দ করেছো আমি নিশ্চিত আমারও পছন্দ হবে। তখন কিন্তু আমার বুক কাঁপা শুরু করলো। স্যার বললেন যে তুমি কাগজপত্র সব দেখেছো? আমাকে জি স্যার, আমি যতটুকু বুঝি, আমি তো তত বুঝি না, আমার হসপিটালের স্টাফরা অনেকে বুঝে, তাদেরকে যে আমি একটু যাচাই বাছাই করে দেখেছি, কাগজপত্র ঠিক আছে। চারদিকে ফরেস্ট ল্যান্ড, মাঝখানে জোত। তো এটা আরও সুবিধা যে চারিদিকে বন থাকলো, কখনোই ওই জায়গাগুলি অন্য কাউকে দেওয়ার দখল হবে না, অন্য কোনো ইন্ডাস্ট্রি, বাড়ি ঘর কিছুই হবে না, একদম নিরিবিলি জায়গা।
তারপর স্যার বললেন ঠিক আছে তাহলে বায়না করে ফেলো। আমি বললাম স্যার জায়গা তো আপনি দেখলেন না, তোমার পছন্দ হয়েছে তো। আমি বললাম স্যার আমার পছন্দ হলে তো হবে না, জায়গা তো আপনি নেবেন, আপনার পছন্দ হতে হবে তো। স্যার আবার বললেন যে তোমার যখন পছন্দ হয়েছে আমার পছন্দ হবে। তারপর আমি জমিওয়ালাকে নিয়ে গেলাম, সঙ্গে আবার অনেক দালাল, যারা জমি বিক্রির সময় কিন্তু অনেক দালাল থাকে, সঙ্গে যারা হেঁটে যায় তারাও একটা অংশ পায়। তো স্যার বললেন এত লোক কেন? আমি বললাম স্যার জমির মালিক উনি আর এরা সবাই দালাল। দালাল মানে? আমি বললাম স্যার এরা সবাই জমি বিক্রির পরে কিছু কিছু করে টাকা পাবে, এটা তারা তাদের ব্যাপার, এখানে আমরা কিছু বলবো না। বাট আমি সবাইকে নিয়ে এসেছি এজন্য যাতে ওরা সবাই জানে কোথায় কে জমিটা নিলেন, যেহেতু আপনি এখনো জমি দেখেননি। তারপর স্যার বায়নার টাকা দিলেন, অল্প কিছু টাকা, 2 লাখ কি 3 লাখ। তো স্যার তো খুবই মজা করতেন। তো স্যার যাওয়ার সময় যখন উনি টাকা পয়সা নিয়ে যাচ্ছেন তখন বললেন যে যদি টাকা ছিনতাই হয় পুলিশ প্রথম আমার অফিসে পাঠাবেন, কারণ আমার অফিসে সবাই জানে যে আমি আপনাকে টাকাটা দিলাম। জমিরা চলে গেল, তারপর আমি বায়না করলাম, করার পরে স্যার কিন্তু তখনও জায়গা দেখেননি। তো আমরা যখন দলবল সহ নুহাস চলচ্চিত্রের অফিস থেকে বের হচ্ছি তখন একজন স্যারের খুবই ঘনিষ্ঠজন বসেছিলেন, একজন বলেছিলেন যে আপনি পাগল নাকি, এই ডাক্তারকে সেদিন চিনলেন, সেদিন দেখা হলো, আপনি জায়গা দেখেননি, 3 লক্ষ টাকা দিয়ে দিলেন বায়না। তো আমি তখন কথাটা একটু আমি একটু দাঁড়িয়ে গেলাম তখন। তো আমার কানে স্যারের কথা আসলো, স্যার বললেন দেখো আমি মানুষ চিনি, কোনো সমস্যা হবে না। তখনই আমার চোখে পানি যে একজন মানুষ একটা জায়গা দেখেননি, আমার সঙ্গে পরিচয় খুব অল্প দিনের, সে সময় 3 লক্ষ টাকা, অনেক টাকা, টাকাটা দিয়ে দিলেন উনি। আমি তো জমিওয়ালা ওখানে গিয়েছে ঠিক আছে, কিন্তু দায়টা তো আমার। উনি কি করে এত বিশ্বাস আমাকে করলেন? আমি তখন হাউমাউ করে কাঁদিনি, কিন্তু আমার চোখে পানি এসে গিয়েছিল যে আমার এত বড় ভাগ্য যে হুমায়ুন আহমেদের মতো একজন মানুষ আমাকে এত বিশ্বাস করে ফেললেন। তারপর স্যারের যাওয়াটা, স্যারকে আমি নুহাসপল্লীতে নেব, বায়না হয়ে গেল, স্যারকে জানালাম স্যার বায়না হয়ে গিয়েছে, আমরা সাইনবোর্ড দিয়ে দিয়েছি যে বায়না সূত্রে এই জমির মালিক হুমায়ুন আহমেদ। স্যার যাবেন, তো স্যারকে তো ওই রাস্তায় নেওয়ার কোনো প্ল্যান আমার নেই, স্যার তখন অবশ্যই বিরক্ত হবেন। আমি একটা মাইক্রো ভাড়া করলাম এবং অনেক ঘুরে স্যারকে নুহাসপল্লীতে নিলাম। আমার আতঙ্ক ছিল যে যদি স্যার যাওয়ার সময় কি মাসাজ ছিল না, তখন মাথায় ছিলেন না। আমার আতঙ্ক ছিল যে যদি স্যার পছন্দ না করেন, বায়না তো হয়ে গিয়েছে 3 লক্ষ টাকা দিয়ে, সে সময় অনেক টাকা। তারপর স্যার নুহাসপল্লীতে ঢুকছেন, আমার বুক তো ধরফর করছে যে কি জানি কি অবস্থায় আমি পড়ি। স্যার কয়েকটা স্টেপ যাবার পরই ফিরলেন, ফিরে হাতটা বাড়িয়ে দিলেন, আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন, করে বললেন ডাক্তার খুব সুন্দর জায়গা তো। তখন যে আমার আনন্দ এটা আমার হাত পা তখন কাঁপছিল। আবার স্যার একটু সামনে এগিয়ে যান, আবার চারদিকে দেখেন, আবার হাত বাড়িয়ে দেন, ডাক্তার গুড জব, অনেক সুন্দর জায়গা। আমার মনে পড়ে না স্যার কতবার আমার সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন এবং কতবার বলেছিলেন যে আমার খুব পছন্দ হয়েছে। এর একটা কথা আমরা শোনা কথা যে স্যার নাকি কখনো কখনো হাতের পিঠে চড়ে ওই জমি পৌঁছে গেছেন। না, হাতির পিঠে, নৌকা থেকে নেমে তারপর হাতির পিঠে চলে গেছেন। আমি একটু অতিরঞ্জিত। আমি দেখিনি না, অতিরঞ্জিত। হ্যাঁ, আমি তো একটা সময় পর তো আমি খুব বেশি মাত্রায় হুমায়ুন আহমেদ নুহাসপল্লী যাওয়া আমার যাওয়াটা ছিল ওনার সঙ্গে প্রায় অবধারিত আর কি। তো এরকম কখনো দেখিনি। উনি যেটা করতেন যে নানানজনকে নানানভাবে চমকে দিতে খুব পছন্দ করতেন। বিশিষ্ট কোনো ব্যক্তিরা নুহাসপল্লীতে গেলে ব্যান্ড পার্টির আয়োজন করতেন, তারা তাকে রাস্তার একটা জায়গা থেকে ব্যান্ড পার্টি দিয়ে স্কট করে নিয়ে আসতো। তারপরে ঘোড়া টোড়া থাকতো অনেক সময় ফান করার জন্য, কিন্তু হাতিতে একবার হাতি নুহাসপল্লীতে নিয়ে এসেছিল, সেটা হলো একটা
নাটকের শুটিং এর জন্য, সেটা চ্যানেলের একটা নাটক, চ্যানেলের নাটকের জন্য, রাইট। হ্যাঁ, কিন্তু উনি হাতির এবং পিঠে নওয়াজ চড়ে, পল্লীতে অনেক কিছু হয়েছে যেটা চ্যানেলের নাটকের মধ্যে হ্যাঁ অবশ্যই করার জন্য এসছে। হ্যাঁ অবশ্যই। আর আমার মনে হয় যে আমি আর্কাইভ থেকে যদি আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি আজকে আমরা যারা তিনজন আছি, তিনজনকে আপনি পরিচয় করে দিয়েছেন যে তিনজনই নানাভাবে হুমায়ূন আহমেদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। আপনার নিজের পরিচয়টা সেভাবে এখানে আসেনি, কারণ হুমায়ূন আহমেদ, চ্যানেলাই এবং হুমায়ূন আহমেদ সবসময় বলতেন যে চ্যানেলাই হচ্ছে আমার নিজস্ব পোষা চ্যানেল। উনি দুটো শব্দ ব্যবহার করতেন। আর অন্যদিন সম্পর্কে বলতেন যে অন্যদিন হচ্ছে আমার পোষা পত্রিকা, আর চ্যানেলাই হচ্ছে তার আমার পরিবারের মতো। আমি অন্য প্রকাশের পোষা লেখক। আচ্ছা। এবং মানে উভয়কে, মানে আপনিও যেমন স্যারকে অসম শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, একই রকম স্যারও আপনার প্রতি, স্যারের যে মানে ভালোবাসাটা ছিল, সেটা তো আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমার দেখার সুযোগ হয়েছে। আমি প্রথমেই কিন্তু বলে নিয়েছি যে স্যারকে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম রিসিভ করার জন্য, সেটাই স্যারের সাথে আমার সম্পর্ক প্রমাণ করে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আইস্ক্রিনে হুমায়ূন আহমেদের 100টার উপর নাটক রয়েছে, সেখানে আমরা যদি দেখি তাহলে এই যে নুহাশপল্লীর যে পরিবর্তনটা, আস্তে আস্তে নুহাশপল্লী কী হলো, যেটা আমি এখনই শুনতে চাইবো আপনার কাছ থেকে, যে নুহাশপল্লীটা বদলানোটা, রূপ বদলানোটা, সেই যে 9 নম্বর বিপৎসংখ্যের মধ্যে গাছের বাড়ি, সেটা এখন অনেক লোক দেখতে যায়, এবং নুহাশপল্লীতেই স্যার শুয়ে রয়েছেন। তো সেইটুকু আমি আপনার কাছ থেকে জানতে চাইব। যেটা হচ্ছে মানে ডাক্তার এজাজ ভাই তো শুরুর গল্পটা বললেন, আমার সঙ্গে হুমায়ূন আহমেদের পরিচয়টা আরেকটু পর থেকে, ঘনিষ্ঠতাটা। তো তখন ওখানে মানে কোনো ভবন ছিল না, একটা দোতলা, একটা এই নিচ থেকে কিছুটা কাঠের মানে মতো করে একটু উঁচা করে একটা বড় একটা দোতলা ঘর ছিল। এই ঘরটা হচ্ছে মানে কোনো বিশেষ অতিথিরা গেলে তারা ওই ঘরে থাকতেন, এবং ওই ঘরটাতে একমাত্র সোলার সিস্টেম ছিল। সোলার সিস্টেমের মাধ্যমে ওখানে বিদ্যুৎ বাতি জ্বলতো এবং ফ্যান ঘুরতো। আর বাকি ঘরগুলোতে কিন্তু তো মাত্র শুধু সব টিনের ঘর, উপরে বেড়াগুলো টিনের, উপরে এরকম একটা বড় একটা জায়গায় মিলে 3টা ঘর ছিল পরপর, এরকম একসা, যেখানে এখন সুইমিং পুল তার পাশে। আর সেটা থেকে আরেকটু ওই বৃষ্টি বিলাসের যে ঘরটার কথা আপনি বললেন, ওইটার দিকে যেতে হাতের ডান দিকে একটা সিঙ্গেল ঘর ছিল, একটা কুড়ে ঘরের মতো, ওইটাতে থাকতেন হুমায়ূন আহমেদ নিজে। আমি যেভাবে গিয়ে ওনাকে পেয়েছি। তো আমি প্রথম নুহাশপল্লী যাই, সেটা একটা জ্যোৎস্না রাত ছিল, যেটা ওই যে সবচেয়ে বড় জ্যোৎস্না, যেটা একবার, এটা সম্ভবত 1999 সালের কথা আর কি। হ্যাঁ, তো উনি আমাদেরকে ইনভাইট করলো যে তোমরা আজকে নুহাশপল্লীতে আমার সাথে আমার গেস্ট হিসেবে আসবে। তো ওখানে গেলাম, বিশাল গান বাজনার আয়োজন। হ্যাঁ, রাত্রে অনেকে চলে আসবে, অনেকে থাকবে, আমাদের থাকার কথা। এখন আমি চিন্তা করছি যে আমরা থাকবো কোথায়, এখানে তো ঘর তো মাত্র কয়েকটা, এখানে 3টা ঘর পর মানে লেখক মনির হাসান সাবের আছে, আর অনেকে আছে। তো আমরা অন্যদিন থেকে আমরা 3জন গেছি। তো উনি অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়ার পরে আমাদেরকে বললেন যে আসো, তোমাদের থাকার ঘর দেখাই। তো মাঠের মাঝখান দিয়ে অন্ধকারের মধ্যে উনি হাঁটতেছেন, ওনাকে ফলো করে আমরা যাচ্ছি। উনি আমাদেরকে নিয়ে গেলেন সেই দোতলা ঘরটার কাছে, নিয়ে বললেন যে এই ঘরে আজকে তোমরা 3জন থাকবে। আমি তো আমি বললাম যে স্যার আপনি? তোমার আমি তো এখানে থাকি না, যে কথাটা আমি একটু আগে বলছি, আমরা এখানে আমি থাকি না, এখানে ধরো ওই যে আলী জাকের, রাশেদুজ্জামান নূর বা এরকম গুরুত্বপূর্ণ লোকরা আসলে তারা থাকে। তো আমরা তো তখন বয়সে অনেক তরুণ, আমার খুব হেজিটেট লাগতেছে যে সাবের ভাই আছে। আমি বললাম যে সাবের ভাই আছে, বলে সাবের আমার অনেক পুরনো বন্ধু, সাবের আমার সাথে ওইদিকে থাকবে, তোমার একটু চিন্তা করতে হবে না, তোমরা এখানে থাকো। মানে এই যে মানুষকে যে সম্মান করা ওনার, মানে এটা একটা অসাধারণ একটা বিষয়। আমার লেখার অতিথি, হ্যাঁ, এবং অতিথি তো সবাই, কিন্তু যেহেতু আমরা প্রথম গিয়েছি, উনি আমাদেরকে একরকম সারপ্রাইজ দিলেন, এবং এটা আমার লেখার মধ্যে আছে এই প্রসঙ্গটা। এরপরে যখন আমরা ওই যে সিলেটে উনি যে অনশনটা করতে গেলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, এবং সেই দিন রাত্রেবেলা আমরা যখন ট্রেনে যাচ্ছি, ডক্টর এজাজও ছিলেন ট্রেনে, আমি আগুন লাগানোর। আচ্ছা, হ্যাঁ, তো আমরা ট্রেনে যখন আমরা যাচ্ছি, মাঝপথে আমরা খবর পেলাম যে ওই দোতলা ঘরটা মানে ওইটাকে আগুনে পোড়াই দেওয়া হয়েছে কি। তো উনি শুনে খুবই মন খারাপ করলেন, কিন্তু ওই ঘরটা উনি খুব পছন্দ করতেন, ওই ঘরের সামনের সাথে, কিন্তু দ্বিতীয়বার ওই ঘরটা উনি তৈরি করার কথা আর একবারও চিন্তা করলেন না। তারপরে তো এরকমভাবে কিছুদিন যাওয়ার পরে ওনার বড় মেয়ের সামনে বিয়ে, হ্যাঁ, এবার সে উপলক্ষে সুনীল গঙ্গোপাধ্যায় আসবে। তো উনি ওনার বন্ধু আর্কিটেক্ট ফজলুল করিম, তাকে সহ আমাদের কয়েকজনকে নিয়ে বসলেন যে
আর এখন তো ওই যে তখন নুহাশপল্লিতে অনেক সাপের উপদ্রব ছিল, মানে এরকম আনিসুজ্জামান স্যার একবার গিয়েছিলেন, তখন ওই ভবন হয় নাই, তো এরকম রাত্রেবেলা স্যার যে রুমে ছিলেন সেই রুমে সাপ চলে আসছিল, এরকম অনেক ঘটনা আছে। তো উনি বললেন যে করিম, এটা তো আর এভাবে চলতে পারে না, তুমি একটা প্ল্যান করো, অল্প বাজেটের মধ্যে একটা ইয়ে করো, হ্যাঁ ধরো 5-6টা রুম করো। আর উনি বললেন যে এক একটা রুম আমি এক একজনের কাছে সেল করবো, তোমার 50,000 টাকা করে রুমের দাম, কে কোনটা যেটা নিবা সেই চাবি তোমার কাছে থাকবে, তুমি যখন যাবা তখন ওই রুমে তুমি থাকবা। তো আমার যতদূর মনে পড়ে আমি 50,000 টাকা দিয়েছিলাম, এবং একটা রুম আমার রুমের নামটা হচ্ছে বৃষ্টি বিলাস, প্রত্যেকটা রুমের নাম বিভিন্ন বইয়ের নামে। তো যাই হোক, তো পরে করিম ভাই ওনাকে বাজেট দিয়েছিল 8 লাখ টাকা, কিন্তু 8 লাখ টাকা এটা হয় নাই, এটা পরে ওনার এটা 16 লাখ টাকা হয়ে গেছিলো। উনি তো খুবই রেগে গেলেন। তো করিম ভাইয়ের যুক্তি ছিল যে আমি যদি তোমাকে প্রথমেই 16 লাখ টাকা বলতাম তাহলে তুমি এই কাজে হাতি দিতা না, এই জন্য তোমাকে আমি 8 লাখ টাকা বলে কাজটা শুরু করাইছি। এই হচ্ছে নুহাশপল্লিতে প্রথম ভবন হলো, যেটা এখন যেটা মানে সাদা বিল্ডিং, যেখানে হুমায়ুন আহমেদ নিজে থাকতেন। ওনার রুমটা অনেক বড়, এছাড়া আরও 6টা রুম আছে, আর বড় একটা আড্ডা রুম আছে। এরপরে 9 নম্বর বিপদ সংকেতের সময় ওইটা ছিল একটা টিনের শেডের মতো, ওইখানে আর্টিস্টরা আর ক্রুরা থাকতো আর কি বেসিক্যালি। ওইটাকে তখন নতুন করে তৈরি করলেন এই শুটিংয়ের জন্য আর কি, এবং যেটা এখন মানে একটা দর্শনীয় একটা জিনিস, মানে যারা যায় নুহাশপল্লিতে তারা ওই জায়গায় দাঁড়ায় ছবি তোলা করা, এবং ওইখানে খাওয়া দাওয়া করা, ওই বিশাল লম্বা বারান্দা, ওইটা কিন্তু ওই 9 নম্বর বিপদ সংকেতের জন্যই তৈরি করা। মাজহারুল ইসলাম এবং ডক্টর এজাজ হুমায়ুন আহমেদের ব্যক্তি জীবন নিয়ে বা তার নিজস্ব কিছু কথা বললেন। আমাদের আরেকজন অতিথি হাসান হাফিজ, তার কাছ থেকে আমি হুমায়ুন আহমেদ তো একজন বহুমাত্রিক প্রতিভা, এই সম্পর্কে তো আমাদের কারো কোনো দ্বিমত নেই, কিন্তু তার মূল্যায়ন তার লেখার, নাটকের, এমনকি তিনি অনেক গানও লিখেছেন, সেটাকে তিনি যে আমাদের দর্শকদের সামনে, পাঠকদের সামনে উপস্থাপন করেছেন, সেটা আপনি কিভাবে দেখেন? আর এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে রাখি, যেহেতু আজকে এমন একজন মানুষ নিয়ে আমরা কথা বলছি যার সঙ্গে আমাদের সম্পর্ক আত্মিক, যার সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, ফলে যে যখনই কথা বলতে যাচ্ছি কথাটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে। তৃতীয় মাত্রায় যেরকম ছোট ছোট কথা দিয়ে আমরা অনেক কিছু বলি, আজকে হয়তো আমরা প্রত্যেকেই এমনভাবে স্মৃতিচারণ করছি যাতে এক একজনের কথাই এক একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে, এবং এগুলো থেকে এক একটা অনুষ্ঠানে তৈরি হতে পারে। হাসান হাফিজ। হুমায়ুন আহমেদ তো একটা বিস্ময় আসলে, বাংলাদেশের যেই পরিপ্রেক্ষিত এবং আমাদের যে সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকার, তার মধ্যে একটা মানে কি বলবো বিস্ফোরণ, একটা মানে ধূমকেতুর মতোই কিন্তু এসেছিলেন। এবং আমার মনে হয় আরও যদি 10টা বছর আমরা পেতাম তাহলে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির জগৎ অনেক বেশি ঋদ্ধ হতো। আমাদের দুর্ভাগ্য যে তাকে অকালে আমরা হারিয়েছি মাত্র 64 বছর বয়সে, আজ থেকে 14 বছর আগে। তো সেটাও খুবই বেদনাদায়ক, এবং তার অনেক স্বপ্ন কিন্তু এখনও অপূর্ণ রয়ে গেছে। যেরকম একটা তার বিশ্বমানের একটা ক্যান্সার হসপিটাল তৈরি করার স্বপ্ন ছিল, সেটা আমরা আজও পর্যন্ত করতে পারিনি। এটা আমি মনে করি এটা আমাদের জাতীয় ব্যর্থতাই। কারণ আমরা জানি যে ইমরান খানের মতো বিশ্বনন্দিত ক্রিকেটার প্রধানমন্ত্রী হওয়ার আগেই তার মায়ের নামে কিন্তু বিশ্বমানের একটা হসপিটাল, ক্যান্সার হসপিটাল করেছেন পাকিস্তানে। তো আমরা এটা বাংলাদেশের দুর্ভাগ্য এই যে মানে যারাই প্রতিভাবান তাদের পরিবারকে কিন্তু স্মরণ করতে হয়, আমরা জাতীয়ভাবে তাদেরকে স্মরণ করিনি। এটা আমাদের মানে জাতিগত দৈন্যই আমি বলবো, এবং আমাদের গরিবী স্বভাব একটা, আমাদের ক্ষুদ্রতা। তো কেন এটা হুমায়ুন আহমেদের এত বছরে 14 বছরে কেন একটা বিশ্বমানের ক্যান্সার হসপিটাল হলো না? এটা তো লটারিও করা যেত। ডায়াবেটিক হসপিটাল হয়েছে, তারপরে আরও হার্ট ফাউন্ডেশন হয়েছে, লটারির ভিত্তিতে হয়েছে, তাই না? জনগণের টাকায় হয়েছে। তো আমরা সেই উদ্যোগটা কেন নিতে পারলাম না? এটাই হলো ট্র্যাজেডি। তো হুমায়ুনকে কিন্তু আমাদের আবিষ্কার করতে হবে, পুনরাবিষ্কার করতে হবে, মূল্যায়ন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে আমাদের নিজেদের তাগিদে, আমাদের যেই ঋদ্ধ সাংস্কৃতিক হুমায়ুন আহমেদকে মানে হুমায়ুন আহমেদের সৃষ্টিগুলো, সৃষ্টি সম্ভারকে, অবশ্যই ব্যক্তি মানুষকে তো আর নয়। তো তার কাজগুলি যে আমাদের রয়ে গেছে এবং এখনও পর্যন্ত সেগুলি সামগ্রিকভাবে একটা, আমি বলেছিলাম কিন্তু তার মা যখন হসপিটালে, তখন আমি ওই তার জীবিত 2 ভাইকে কিন্তু আমি সামনে রেখে বলেছিলাম একটা ট্রাস্ট করেন, তাহলে কিন্তু তার লেখাগুলি, তার যে কাজগুলো সেগুলি অবিকৃত থাকবে এবং বিকৃতির হাত থেকে রক্ষা পাবে, সংরক্ষিত হবে এবং নতুন জেনারেশনের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। সেটা আজও পর্যন্ত হয়নি। একটা পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ হয়নি। এর চাইতে মর্মান্তিক আর কী হতে পারে? আমরা জানি বাংলা একাডেমি
অখ্যাত অজ্ঞাত মানে ইনসিগনিফিক্যান্ট লেখকের জীবনী করেছে, কিন্তু হুমায়ুন আহমেদ যার জন্যে বাংলা সাহিত্য গর্ব করতে পারে, যেগুলি অনন্য রেকর্ডস আছে তার নাটক দেখার জন্যে ঢাকা শহর ফাঁকা হয়ে যেত, এটা নিজেদের চোখে দেখা। আমি দৈনিক বাংলায় রিপোর্টার হিসেবে সেটা রিপোর্টও করেছি। তারপরে তার বইমেলায় তার লাইন দিয়ে সেটা পুলিশকে হস্তক্ষেপ করতে হতো সেই লাইন মেনটেন করার জন্যে, একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়ে যেত। এবং বই বিমুখ এই জাতিকে তিনি বই মনস্ক করেছেন এবং পাঠাভ্যাস গড়ে তুলেছেন একা, হিমালয়ের মতো। এটা আনপ্যারালাল একটা জিনিয়াস। তো সেগুলিকে আমরা যদি মূল্যায়ন না করি তাহলে আমরা তো আরও গরিব হয়ে যাব মানসিকভাবে, মননগতভাবে। তো এগুলি কিন্তু আমাদের মূল্যায়নের বিষয় আছে। আমাদের কিন্তু হুমায়ুন চর্চাটা সেভাবে হচ্ছে না, একটা চর্চা কেন্দ্র হওয়া উচিত বলে আমি মনে করি। এটা সম্মিলিতভাবে সরকারের উপরে আমি আশা করতে চাই না। আমরা সামগ্রিকভাবে আমরা নিজেরা যদি চেষ্টা করি, তো সেখানে চ্যানেল আইও একটা ভালো উদ্যোগ নিতে পারে। আপনি জানেন যে চ্যানেল আই যে হুমায়ুন মেলা করে সবসময়, মাঝখানে 2-1 ছেদ পড়েছে, তো সেখানেও আমি বলেছিলাম যে পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ আমরা নিজেরা চেষ্টা করি, কারণ তার সঙ্গে যারা ঘনিষ্ঠ তারা কিন্তু অনেকেই এর মধ্যে আমাদের মধ্যে নেই, এবং তারাও বয়স্ক অনেকে, তারাও চলে যাচ্ছেন, স্মৃতিগুলি হারিয়ে যাচ্ছে। কিন্তু অনেক মানে অজানা তথ্য আমরা তাদের কাছ থেকে পেতে পারি, সেগুলিকে সংরক্ষণ করতে পারি, সংকলন করতে পারি, সেগুলি আমাদের নতুন জেনারেশনের জন্য আমাদের যে সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার সেটাকে কিন্তু আমরা সংহত করার জন্য, সংরক্ষণ করার জন্য, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এগুলি আমাদের লালন করা দরকার, মানে গ্রন্থিত করা দরকার, আর্কাইভ করা দরকার। নাটকগুলিও সেভাবে অনেক কিছু হয়তো নাই, বাংলাদেশ টেলিভিশনে যেগুলি আছে সেগুলি আছে কিনা আমার সন্দেহ, হয়তো প্রাইভেট চ্যানেল আইয়ে কিন্তু আছে। একসময় চ্যানেল আইয়ে ঈদের দিন মানেই হলো হুমায়ুন আহমেদের নাটক, এটা একটা অবধারিত ছিল, অনেক বছর ধরে ছিল। তো সেটা অনেক যত ব্যস্ততায় থাকুক আমি নিজে উন্মাদ হয়ে যেতাম সেটা শোনার জন্য। এবং আপনি জানেন যে অর্থমন্ত্রী ছিলেন এ মুহিত, উনি তখন একটা বিশ্বব্যাংকের একটা প্রজেক্টে পাকিস্তানে কাজ করতেন। উনি নিজে বলেছেন, বক্তৃতা আমি শুনেছি, যে উনি সপ্তাহে একবার করে চলে আসতেন ঢাকায় নাটকটা দেখার জন্যে, ধারাবাহিক যে চলছিল, তো তার সেই প্রভিশনটা ছিল। তো এরকম বিচিত্র অনেক তথ্য আছে, সেগুলি যদি আমরা সংরক্ষণ করি তাহলে হুমায়ুন আহমেদের জীবনী 1 খণ্ড কেন, আমার মনে হয় 4-5 খণ্ডে হওয়া উচিত। এটা কোনো বাড়িয়ে কথা বলছি না আমি, কারণ তার যত আসপেক্ট আছে, তার যত চর্চার ক্ষেত্র আছে, আপনি নিজে জানেন যে তিনি একজন মিউজিশিয়ান ছিলেন, আপনাকেও চমকে দিয়েছিলেন মাঝার যেটা বললেন, এটা একটা তার নেচার ছিল চমকে দেওয়া, এবং কখনো কখনো অনেককে বিব্রত করার মধ্যে একটা আনন্দ খুঁজে পেতেন উনি। কিন্তু সবসময় মজলিসি মানুষ ছিলেন এবং দলবল নিয়ে চলতে ভালোবাসতেন। সেন্ট মার্টিনে গেলেও দলবল নিয়ে যেতেন, সেখানে লাইফ বোট কিনে রেখেছিলেন, 10-15টা বাড়িতে ছিল। যখন সেন্ট মার্টিনে যাওয়া হবে তখন সবাই যেন লাইফ বোট ব্যবহার, বিশাল একটা কফিন কিনে এনেছেন, সেটার মধ্যে শুয়ে থাকতেন মাঝে মধ্যে। তো এরকম বিচিত্র সব তার শখ ছিল। তো এইটা একটা কালারফুল একটা মানুষ ছিলেন। কিন্তু তো সেই জিনিসটা যদি আমরা সংরক্ষণ করতে না পারি, সেগুলি যদি আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে না পারি, এই ব্যর্থতার তো আমি জানি না এটার কী জবাব হতে পারে। মাজার, বইমেলা মানে হুমায়ুন, কিছু বলতে চাচ্ছিলেন? না, আমি একটু জাস্ট এই যে হাফিজ ভাই যে কথাটা বললেন, জীবনী গ্রন্থের কাজটা শুরু হয়েছিল, এটা সালে চৌধুরী এটা শুরু করেছিলেন, যে যাকে হুমায়ুন আহমেদ নানা বলে ডাকতেন, সালে নানাজি বলে ডাকতেন, এবং সেই সুবাদে আমরাও ওনাকে নানাজি বলতাম। নানাজি এটা শুরু করেছিলেন, বেশ কিছু দূর এগিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই উনি এই একই রোগে, হুমায়ুন আহমেদের মতো একই রোগে আক্রান্ত হয়ে উনিও খুব অল্প সময়ের মধ্যে চলে যান। যে কারণে পরবর্তীতে উনি কতটুকু করেছেন, কি করেছেন, এগুলো ওনার পরিবারের সাথে যোগাযোগ করে আমরা উদ্ধার করতে আসলে পারিনি। তো এই কাজটা আমরা মনে করি যে এই কাজটা তো মূলত বাংলা একাডেমির, আমি সেটাই অবশ্যই, কিন্তু সেখানে বাংলা একাডেমির তো আমি জানি না কোনো উদ্যোগ আছে কিনা, অ্যাট অল আমি জানি না। মাজার, মানে বইমেলায় হুমায়ুন আহমেদ চলে যাওয়ার পর অনেকগুলো বইমেলা হয়েছে, বেশ কয়েকটি বইমেলা হয়েছে। হুমায়ুন আহমেদের অভাব কতটুকু কিভাবে অনুভব করেন? না, একটা তো হচ্ছে যে মানে একটা মানুষ যখন চলে যায়, তার হুমায়ুন আহমেদের মতো মানুষ বিশেষ করে, সেই অভাবটা তো আসলে কখনো পূরণ করা সম্ভব না। আমার মনে হয় যে আপনাদের প্যাভিলিয়নে হুমায়ুন আহমেদের বই, এমনকি হুমায়ুন আহমেদের একটা বড় ছবিও রাখা হয়। যে কথাটা বললেন যে উনি যখন বসতেন প্যাভিলিয়নে, তখন তো প্যাভিলিয়ন ছিল না, স্টল ছিল, স্টলে বসতেন, এত লম্বা লাইন হতো যে বইমেলার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরেও একটা পর্যায়ে যেটা মেলা কর্তৃপক্ষ যেটা করে যে বিদ্যুৎ বাতি বন্ধ করে দেয়,
ইলেকট্রিসিটি অফ করে দেওয়ার পরে আমরা মোমবাতি জ্বালায় রাখা হতো এবং উনি ওই মোমবাতির আলোয় বসে অটোগ্রাফ দিতেন। কারণ ওনার ইয়ে ছিল যে লাইনের শেষ ব্যক্তি পর্যন্ত হ্যাঁ অটোগ্রাফ দিয়ে উনি উঠবেন, এবং সেটা কখনো কখনো 8টায় বইমেলা শেষ হলে রাত 9টায় বেজে যেত, 9:30 বেজে যেত। আর শেষ ব্যক্তিটাকে উনি ওনার পক্ষ থেকে একটা এক্সট্রা বই উপহার দিতেন সবসময়, যে সে হচ্ছে সবচেয়ে বেশি সময় ধরে অপেক্ষা করছে, এটা একটা রিজন। আর এখন যেটা হচ্ছে যে একটা খুব মানে ভালো একটা মানে বিষয়, সেটা হচ্ছে যে এই যে ওনার প্রয়াণের 13 বছর পরেও, মানে 13টা বইমেলা হলো, ওনার অভাবটা আমরা ব্যক্তিগতভাবে অনুভব করছি, কিন্তু পাঠকের অভাব কিন্তু নাই। হুমায়ূন আহমেদের পাঠকরা কিন্তু আগেও যেভাবে অন্য প্রকাশের স্টলে বা অন্য হুমায়ূন আহমেদের যারা আরও প্রকাশক আছে তাদের স্টলে ভিড় করতেন, এখনো শীর্ষে এখনো বিক্রির শীর্ষে। এবং প্রত্যেকটা বই, একজন লেখকের প্রায় 260টার মতো মৌলিক গ্রন্থ, এবং সেগুলো প্রত্যেকটি বই রিপ্রিন্ট হচ্ছে। এটা অনেক বড় একটা বিষয় যে একজন লেখকের প্রয়াণের পরেও, আর এরপরে তো আবার সংকলন আছে প্রায় আরও 100-র মতো। এবং হুমায়ূন যদি অন্য প্রকাশের প্যাভিলিয়নের দিকে আমরা এখন তাকাই বইমেলায়, তাহলে মনে হবে না যে হুমায়ূন আহমেদ নেই। এবং এখনও আমাদের প্রায় 2000-এর মতো বই আমরা প্রকাশ করেছি, সেখানে হয়তো হুমায়ূন আহমেদের বই 116টা, বাকি সব লেখকের বই, হাফিজ ভাইয়ের বই আছে, আপনার অসংখ্য বই এখান থেকে আছে, রাবেয়া আপার বই আছে, সব বাংলাদেশের প্রায় সব লেখকদের বই তো আছে। কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে সেই হুমায়ূন আহমেদ, হ্যাঁ, টোটাল যা সেল হয় তার একটা বড় অংশ থাকে হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন আহমেদের পাঠক। তো এই যে নতুন প্রজন্ম যারা আগে কখনো পড়েনি, তারা নতুন করে পাঠ করতেছে। আবার যেটা হচ্ছে যারা আগে যে বইটা পড়েনি তারা সে বইটা পড়তেছে, হ্যাঁ। আর নতুন বই যখন বেরোতো তখন তো অন্যরকম একটা দৃশ্য মেলায় আমরা দেখতাম। যেমন এরকমও আমি নিজে দেখছি যে একই ফ্যামিলি থেকে 3টা বই কিনতেছে, একই বই। তো আমি অনেক সময় এরকম এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আপনি 3টা বই কেন কিনতেছেন? বলে যে আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে, আমরা 3জনই হুমায়ূন আহমেদের অসম্ভব ভক্ত। তো এখন একটা বই নিয়ে গেলে কে আগে পড়বে এটা নিয়ে কারাকারি শুরু হবে, একযোগে যেন পড়তে পারে। একজন পড়ার পর আরেকজনকে যে অপেক্ষা করতে হবে সেটা যেন করতে না হয়, সেজন্য উনি 3টা বই নিয়ে গেছেন, 3জনের যেন একসঙ্গে পড়তে পারেন। মানুষ কতটা বিমোহিত করতে পারে। অবশ্যই বই একটা জাদুর মতো ব্যাপার। আমি আপনাকে একটুখানি থামিয়ে দিয়েছিলাম যে হুমায়ূন আহমেদের সঙ্গে আপনার দেখাটা কিভাবে হলো? ও দেখাটা হলো তখন আমি তো ওই IPGMR থেকে তখন নিউক্লিয়ার মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি। তখন তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল সব পরীক্ষা। তো আমি পাশ করবার পরে সার্টিফিকেট উঠাতে হয়। তো আমি IPGMR-এ গিয়েছি আমার ডিপার্টমেন্টে, নিউক্লিয়ার মেডিসিনে। তো আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্রফেসর করিম। প্রফেসর করিম ছিলেন হুমায়ূন স্যারের স্কুলের বন্ধু, আমি সেটা জানতাম না। তো আমি ডিপার্টমেন্টে গেলাম, করিম স্যারের চেম্বারে গেলাম, এবং একমাত্র বন্ধু যাকে হুমায়ূন আহমেদ তুই করে বলতেন। উনি কিন্তু কখনো কাউকে তুই করেন, আরো অসংখ্য বন্ধু, কোনো বন্ধু বান্ধবকে কখনো তুই করে বলতেন। মানে আর্কিটেক্ট করিম যার কথা বলেন তিনি ডাক্তার করিম, উনি নিউক্লিয়ার মেডিসিনের চেয়ারম্যান ছিলেন। করিম দুজন, ডাক্তার করিম, একজন ডাক্তার করিম, একজন আর্কিটেক্ট করিম। তো ডাক্তার করিম হচ্ছে আমার স্যার, আমার টিচার। তো গেলাম স্যারের চেম্বারে যে একটা সিগনেচার লাগবে। তো সামনে যে PS বসে, উনি বলেন স্যার তো নাই। আমি স্যার কোথায়? বললো যে স্যার তো হুমায়ূন আহমেদের অফিসে গেছে। আমি বললাম করিম স্যার কেন হুমায়ূন স্যারের চেম্বারে যাবেন? আমার তো তখন মিল ছিল না যে উনি তো তখন PS বললেন যে আপনি জানেন না, আরে আমাদের করিম স্যার তো হুমায়ূন আহমেদ স্যারের বন্ধু, ওনার স্কুলে একসঙ্গে লেখাপড়া করেছেন। তখন আমার মাথায় চলে আসলো স্যারের সঙ্গে দেখা করাটা তো স্বপ্ন। তো এটা আল্লাহরই রহমত। আমার তো মাথায় ঢুকলো যে এই সুযোগে হুমায়ূন স্যারকে দেখবো সামনাসামনি। তখন বললাম যে তাহলে আপনি নিশ্চিত যে করিম স্যার হুমায়ূন স্যারের অফিসে আছেন? হ্যাঁ, এখনই কথা হলো, স্যারের আসতে একটু দেরি হবে। আমি তখন আমি বললাম অফিসটা কোথায়? বললো যে আসিফ মেনশন, কাকরাইল মোড়ে। আমি তখন একটা বেবি ট্যাক্সি নিয়ে সরাসরি চলে গেলাম কাকরাইল মোড়ে, যে আসিফ মেনশন খুঁজে বের করলাম, তারপর নুহাস চলচ্চিত্রের অফিস খুঁজে বের করলাম। আমার তখন প্ল্যান হচ্ছে যে আমার তো স্যারের সামনে যাওয়ার সুযোগ আছে, আমি আমার স্যারের সামনে যাব, করিম স্যারের সামনে যাব, যে আমার একটা সিগনেচার লাগবে, এবং তখনই অবশ্যই হুমায়ূন স্যারের সঙ্গে দেখা হবে। স্যারকে দেখাটা আমার স্বপ্ন ছিল, এর চেয়ে বেশি কিছু না। তারপর নুহাস চলচ্চিত্রের অফিসে গেলাম, যে সামনে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বসা, মিনহাজ, আপনি চিনবেন। তারপরে
আমি ওনাকে বললাম যে আমি করিম স্যারের কাছে আসছি, আমার একটা সিগনেচার লাগবে, আমি ওনার ছাত্র, সিগনেচার নেব সার্টিফিকেট উঠানোর জন্য। তো আমার কথা শুনে মিনাজ ভাই ভিতরে চলে গেলেন। আমি ভাবলাম যে যদি আমার কাগজটা নিয়ে স্যার সিগনেচার করে দেন, ভেতরে না ডাকেন, তাহলে তো আমার হুমায়ুন স্যারকে দেখা হলো না। তো আমার ভাগ্য ছিল সুপ্রসন্ন, উনি দরজাটা খুলেই বলেন আসেন। তো আমি ঢুকলাম, ঠিক আপনি যেখানে বসে আছেন এখানে হুমায়ুন স্যার, আপনার ওখানে হচ্ছে আমার করিম স্যার। তো ঢুকে আমি করিম স্যারকে সালাম দিলাম যে স্যার একটা সিগনেচার লাগবে। তো অবাক কাণ্ড হচ্ছে যে করিম স্যার আমার সঙ্গে একটা কথা বলেন, হুমায়ুন স্যার 3টা কথা বলেন, যে তুমি কোথায় থাকো? আমি বললাম স্যার আমি জয়দেবপুরে থাকি। তো করিমের ছাত্র তুমি? আমাকে জি স্যার। তো শোনো আমি জয়দেবপুরে শুটিং করতে যাই, তো নানান সমস্যা হয়, তুমি যেহেতু ডাক্তার জয়দেবপুরে থাকো, আমি শুটিং করতে গেলে একটু আসবে তো, আমাকে একটু হেল্প করবে। আমি তো মানে সেটাই চাচ্ছিলাম যে কি করে স্যারের কাছে যাওয়া যায়। আমি বললাম স্যার কোনো সমস্যা নেই, আপনি আমাকে যেভাবে সহযোগিতা করতে বলেন অবশ্যই করব। এই কথা তখন আমার মানে আনন্দের সীমা নাই। আমি চলে আসলাম বাসায়, ঠিক 2 দিন পরে স্যার নিজে ফোন করলেন আমার চেম্বারে। আমার ফোন নাম্বার দিয়ে আসলাম, তখন তো মোবাইল ছিল না, TNT ফোন। স্যার ফোন করলেন যে ডাক্তার সাহেব এরকম আমি একটা সিরিয়াল করব সবুজ সাথী 13 পর্বের, তো গাজীপুরে আপনি আমাকে জায়গা দেখে দেবেন, আপনি অফিসে চলে আসেন। আমি পরের দিন অফিসে গেলাম, এই স্যারের বললেন যে এই অ্যারেঞ্জমেন্ট এগুলি আপনাকে করতে হবে, এতজন থাকবে। আমি চলে আসলাম। তখন গাজীপুরে কিন্তু এরকম কোনো স্পট নেই, রিসোর্ট নেই, কিছুই নেই। আমি খুঁজে বের করলাম, সাদিক সাহেবের একটা বাগান ছিল, বাগান বাড়ি। এই বাগান বাড়িটা খুঁজে বের করলাম, খুঁজে বের করে ঠিকানা নিয়ে ওনার বাসায় চলে আসলাম, ঢাকা এলিফ্যান্ট রোডে ওনার বাসা। ওনার বাসায় যেয়ে আমি বললাম যে এরকম হুমায়ুন স্যার একটা নাটক করবেন, এলিফ্যান্ট পার্ক। হ্যাঁ, তো একটা জায়গা দরকার, তো আপনার বাগান বাড়িটা আমার পছন্দ হয়েছে, এটা তো আপনাকে দিতে হবে। উনি বলেন আরে না 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 না, এটা তো আমার বাগান বাড়ি, আমি পৃথিবীর সারা দেশ থেকে নানা রকম গাছ এনে এখানে লাগিয়েছি, এটা তো আমি আর কাউকে ঢুকতেই দিই না, আমার আত্মীয় স্বজনেরও এন্ট্রি রেস্ট্রিক্টেড। আমি বললাম আপনার আত্মীয় স্বজনের চাইতে তো হুমায়ুন স্যার অনেক বড়। আমি জাস্ট এই কথাটা বলেছি, আমি বলিনি যে হুমায়ুন স্যার দেখেননি। আমি বললাম স্যার পছন্দ করেছেন, এটা আপনাকে দিতে হবে, হুমায়ুন স্যারের জন্য আপনি দেবেন না? তা আমি তাকে মোটিভেট করতে পেরেছিলাম, তখন উনি রাজি হলেন। ঠিক আছে, আমি বললাম যদি আপনার বাগান বাড়ির কোনো ক্ষতি হয়, ক্ষতিপূরণ আমি দেব, টোটাল দায় আমার। তারপর পারমিশন নিয়ে আসলাম, স্যারকে বললাম স্যার সব কিছু রেডি, আপনি আসেন। স্যার পুরো টিম নিয়ে আসলেন এবং দেখে স্যার খুবই খুশি আমার অ্যারেঞ্জমেন্ট দেখে। তখনই আমার প্রতি স্যারের যে একটা বিশ্বাস যে ওকে দিয়ে অনেক কাজ আমার হবে, এই বিশ্বাসটুকু আমি তখনই অর্জন করেছিলাম। 3 দিন যাবার পরে আমার মাথায় তো আছে অভিনয় করার সুযোগ। 3 দিন পরে আমি ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বললাম যে ভাই আমি তো রেডিওতে অনেক বছর কাজ করেছি, এনলিস্টেড আর্টিস্ট ছিলাম, টেলিভিশনে এনলিস্টেড হয়েছি একদম নিজের যোগ্যতায়, ঢাকায় আমার কেউ পরিচিত নেই, তো আমাকে তো কেউ সুযোগ দিচ্ছে না, যদি স্যারকে একটু বলতেন। তো উনি ওই দিনই স্যারকে বলেছিলেন। তারপর সকালবেলা স্যার নাস্তা করবার সময় আমাকে ডাক দিলেন, যে ডাক্তার তুমি কি টেলিভিশন এনলিস্টেড? তখন তো বিটিভির এনলিস্টমেন্ট আপনি জানেন এটি একটা কঠিন বিষয় ছিল। আমি বললাম জি স্যার আমি এনলিস্টেড, কিন্তু কেউ তো আমাকে সুযোগ দিচ্ছে না। আমার মনে আছে তখন স্যার আঙুল তুলে বলেছিলেন যে কেউ সুযোগ দেয়নি তোমাকে, আমি দেব। তো ওইটা তো পাশ করা স্ক্রিপ্ট ছিল নূর ভাইদের এশিয়াতে। ওটা একটা ডকুমেন্টারি ছিল, ওই জন সেটা এখনো হপকিন্স রয়েছে ইউনিভার্সিটির সঙ্গে একটা মোটিভেশনাল ইউনিসেফের স্যার তখন আমার জন্য একটা ক্যারেক্টার লিখে তাদের পারমিশন নিয়ে আসলেন, মানে একদম লেখা কমপ্লিট স্ক্রিপ্টের মধ্যে আমাকে ঢুকালেন একটা দৃশ্যে। আমার মনে আছে রাতের বেলা শুটিং হচ্ছে, আমি বসে, স্যার সামনে বসা ক্যামেরার সামনে, স্যার একটা করে ডায়লগ বলছেন, আমি বলছি। রাতে শুটিং হলো এবং ডিনারের সময় স্যার খুবই মানে মানুষ ফুলিয়ে বলে না যে আরে আমাদের ডাক্তার তো অনেক ভালো অভিনয় করে। তো এই যে আমাদের ডাক্তার স্যার বলা শুরু করলেন, মানে জীবনের শেষ সময়টা পর্যন্ত স্যার আমাকে আমাদের ডাক্তারই বলেছেন। আমি আমার নিজের কৌতূহল থেকে একটা জিনিস জানতে চাচ্ছি দুজনের কাছে। এই যে ডক্টর করিমের কথা বললেন, ওনার বাড়ি কি শ্যামলীতে ছিল? হ্যাঁ শ্যামলীতে, এখনো শ্যামলীতেই। তাহলে আমি একটা তথ্য দর্শকদের দিতে চাই যে শ্যামলীর এই বাড়িটাই প্রথম টেলিফিল্ম তৈরি হয়েছিল
নিতু তোমাকে ভালোবাসি। জি, ওই বাড়িটা ওই বাড়িটাই, এবং মানে আপনি গিয়েছিলেন সেখানে? হ্যাঁ, আমার মনে আছে আপনি কারণ গিয়েছিলেন। ইমপ্রেস ওটার প্রযোজক ছিল, বাংলাদেশ টেলিভিশনের জন্য তৈরি। টেলিফিল্ম শব্দটাও কিন্তু হুমায়ুন আহমেদ স্যার, টেলিভিশনে মোস্তফা কামাল সৈয়দ এবং সৈয়দ সালাউদ্দিন জাকি, অবশ্যই আমি শাইখ সিরাজ, আমরা সবাই মিলে এই শব্দটা সেই সময় মানে বলা হলো, এবং হুমায়ুন আহমেদ স্যার গ্রহণ করলেন যে তাহলে ঠিক আছে, প্রথম টেলিফিল্মটা আমি করব। কিন্তু টেলিফিল্ম করার জন্য একটা বড় জায়গা লাগবে, কারণ নাটকের চেয়ে বড় হবে, একই রকম বাড়িতে উনি একটা গল্প পছন্দ করলেন এবং সেই গল্পটা চিন্তা করে বললেন যে এইরকম জায়গা কোথায় পাবো, সেট ফেলে তো হবে না। তখন তিনি বললেন যে তাহলে আমার একটা বন্ধুর বাড়ি আছে শ্যামলীতে, আমার লেখাটা প্রায় ওই বাড়িটা চিন্তা করেই লেখা। নাটকের আর্টিস্ট কিন্তু অনেক বড় বড় টেলিফিল্মটার, হুমায়ুন ফরিদি ছিলেন, শমিক আসাদ ছিলেন, জাহিদ হাসান ছিল, আমি ছিলাম, ডক্টর এজাজ ছিলেন। সুতরাং কি করা যায়, আবার নাটকটা টেলিফিল্মটা ঈদের সময় প্রচার হবে। স্যার তার বন্ধু ডক্টর করিম, তখনই আমি ডক্টর করিমের নামটা জানি, এবং একদিন পর্যন্ত আমার ধারণা ছিল যে আর্কিটেক্ট করিম, কিন্তু কোনোদিন মেলাতে পারিনি, কারণ তার বাড়ি শ্যামলী না। আজকে আমার কাছে সেই ধাঁধাটা আর উত্তরটা পেয়ে গেছে। হুমায়ুন আহমেদ যে কথাগুলো যে একটু আগে একজন বললেন, যে মাজার বললেন যে যিনি শেষ ব্যক্তি ছিলেন তাকে আরেকটা বই উপহার দিতেন, তিনি ডক্টর করিমকে তার পুরো পরিবার শুদ্ধ ঢাকার একটা 5 তারকা হোটেল পূর্বাণী হোটেলে পাঠিয়ে দিলেন। বললেন আমার শুটিং করতে 15 দিন লাগবে, 2 সপ্তাহ তোমরা পূর্বাণী হোটেলে থাকো, তোমার বাড়িটা আমাদের শুটিংয়ের জন্য দাও। এবং এই বাড়িতে সব শিল্পীদের রেখে সব কিছু করে তৈরি হলো প্রথম টেলিফিল্ম নিতু তোমাকে ভালোবাসি। সুতরাং ডক্টর করিমের নাম সেই হিসাবেও কেউ যদি লিখতে যায় থেকে যাবে। হাসান, হুমায়ুন আহমেদের যে গানগুলো রয়েছে, আপনি তো একজন কবি হাসান হাফিজ, বর্তমানে প্রেস ক্লাবের সভাপতি। গানগুলো অনেকে বলেন যে, আমি নয়, আবার একটুখানি করে সাহস করে বলি যে গানগুলো আসলে কবিতা, গান নয়। অবশ্যই, কারণ তার ভেতরে একটা লোকশিল্পী ছিল, সেই জন্যই তার গানগুলি কিন্তু মানুষের মন ছুঁয়েছে। এবং আপনি দেখেন যে আগুনের পরশমণি থেকে শুরু করে প্রথম চলচ্চিত্র, সেটার থেকে ধরে শ্রাবণ মেঘের দিনের গানগুলি কীরকম সুপার হিট হয়েছে, তাই না? তারপরে এই যে জ্যোৎস্না রাতে তার মৃত্যু নিজে কামনা করেছিলেন, ও কারিগর দয়া সাগর, ও গো দয়াময়, এরকম আছে না যে আমার মরণ যেন জ্যোৎস্না রাতে হয়নি সেটা। তো একটা লোকজ সাহিত্যের প্রতি তার একটা মানে স্বাভাবিক একটা টান ছিল। এবং আমরা জানি যে হাসন রাজার মতো প্রতিভাবান যেই শিল্পীর গীতিকার, তাকে কিন্তু লাইমলাইটে তুলে এনেছিল। তার বহু নাটকে কিন্তু হুমায়ুন আহমেদ হাসন রাজার গান ব্যবহার করেছেন এবং সেগুলি জনপ্রিয় হয়েছে। এবং আমার সৌভাগ্য হয়েছিল হুমায়ুন আহমেদের সঙ্গে হাসন রাজার উৎসবে যাওয়ার। সুনামগঞ্জে আমাকে জোর করেই ধরে নিয়ে গিয়েছিল তখন। তো সেটা ফিরে এসে আমি লিখেছিলামও, 1 পৃষ্ঠা লিখেছিলাম হাসন রাজার উৎসবের উপরে। এবং আমরা রাত্রের অন্ধকারে দেশলাই জ্বালিয়ে কিন্তু হাসন রাজার কবর আমরা দেখেছি, তখন বিদ্যুৎ ছিল না। তো এগুলো এরকম অনেক ঘটনা আছে। তো ওই গানগুলি যেহেতু ভিতর থেকে উঠে আসা, আপনি জানেন যে হুমায়ুন আহমেদ একজন চারুশিল্পীও ছিলেন, তার এক্সিবিশনও হয়েছে। রবীন্দ্রনাথ যেরকম শেষ বয়সে সে ছবি আঁকার প্রতি ঝুঁকেছিলেন এবং আন্তর্জাতিকভাবে এইখানে একটা মিল আছে। কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই এখন যে আমি চারুকলার চর্চা করছি সেটা হচ্ছে খেলার ছলে বেলা কাটাবার সঙ্গিনী, মানে এই চারুকলা চর্চাটাকে। তো সেইগুলিও আমরা জানি। তো গানের বিষয়টা কিন্তু আরও গান যদি আমরা পেতাম তার কাছ থেকে, তাহলে আমাদের মানে সঙ্গীত জগৎ, গান শুধু লেখা নয়, আমি ঘেটুপুত্র কমলা ছবির কথা বলবো, যে সেই গানগুলো সংগ্রহ করেছেন, লিখেছেন। হ্যাঁ, সংগ্রহ করেছেন, নিজে লিখেছেন, সংগ্রহ করেছেন। এবং যারা অখ্যাত, অজ্ঞাত কিংবা মানে উপেক্ষিত, তাদের সেই যেরকম তুলে এনেছেন। ওই যে নেত্রকোনা, আমরা জানি যে ভাটি অঞ্চলের, সেখানে কিন্তু আমরা নেত্রকোনা একাধিকবার হুমায়ুন আহমেদের সঙ্গে আমার যাওয়ার সুযোগ হয়েছে, সপরিবারেও যাওয়ার সুযোগ হয়েছে। কুতুবপুরে আমি গেছি। সেই বাসের কথা আপনি বললেন যে বাস, 2টা বাস ছিল তখন, বিশাল বাহিনী নিয়ে, 1 ব্রিগেড আর কি, মানে একটা মজলিসি একটা মানে একটা রাজকীয় বিষয় ছিল সব কিছু। এবং নিজে শেষ দিকে কিন্তু যখন দক্ষিণ হাওয়ায় আমি একবার ইন্টারভিউ নিতে গেছি মৃত্যুর কয়েক বছর আগে, তখন নিজের হাতে মানে আমের শরবত করে নিয়ে এসছেন, আমাকে খাইয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন। তো এরকম অনেক ঘটনা আছে। আমার মনে হয় কি এগুলি লিপিবদ্ধ হওয়া দরকার
এটার মধ্যে এত রসের উপাদান আছে এবং মানে কি বলবো জীবন বোধেরও বিষয় আছে। তিনি যে একটা সত্যিকারের সান অফ দ্য সয়েল ছিলেন, মৃত্তিকার সন্তান, মানে সেই জিনিসটা কিন্তু আমরা তুলে ধরতে পারিনি এখনো। আস্তে আস্তে উপাদানগুলি হারিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা দুঃখের কারণ হবে যদি আমরা এগুলিকে একসঙ্গে গ্রথিত করতে না। তার অনেক লেখায় গানে মানে দেশের প্রতি তার প্রচণ্ড ভালোবাসা ছিল, অসাধারণ ভালোবাসা। না হয়তো আমেরিকার মতো জায়গায় থেকে যেতে পারতেন উনি, ইজিলি থেকে যেতে পারতেন। উনি স্বেচ্ছায় কিন্তু অধ্যাপক পদ থেকে সরে এসছেন চলচ্চিত্র পরিচালনা করবেন বলে, মুক্তিযুদ্ধের উপরে উপন্যাস লিখবেন বলে 1টি বছর ছুটি নিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেইটার কাজে লাগানোর ছুটি পরে কিন্তু কাজের মধ্যেই লিখতে পেরেছেন জ্যোৎস্না ও জননীর গল্প। এবং আমরা জানি যে হাসান সব কিছু কিন্তু লিখতে হবে কথা নেই, তখন হয়তো উনি ভেবেছেন। হ্যাঁ, সেই সময়টাও কাজে লাগিয়েছেন উনি। তো মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু তার অসামান্য সব কথা শিল্প আছে, নাটক আছে, সেগুলিও আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। কারণ মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অহংকারের জায়গা, শেকড়ের জায়গা এবং আমাদের অস্তিত্বের জায়গা, আমাদের মানে রক্তের ঋণের জায়গা। সেই জায়গাটাকে আমরা যেন লালন করি, আমাদের নতুন প্রজন্মকে যেন সেই ব্যাপারে সঞ্চালিত করি, তাদের মধ্যে তাদেরকে উদ্বুদ্ধ করি, দেশপ্রেমে উদ্বুদ্ধ করি। সেটাই কিন্তু হুমায়ুন আহমেদ স্মরণের একটা মূল বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। মাজার, হুমায়ুন আহমেদ শেষের দিকে আমি যত জানি মানে শেষের দিকে জীবনের শেষ ছবি আঁকা শুরু করেছিলেন। আমি জানি না যে আগের থেকে শুরু করেছিলেন। ছবি আরও আগে থেকেই আঁকতেন। ওনার প্রথম আঁকা ছবিটা আমার বাসায় আছে। আর জীবনের প্রথম আঁকা ছবিটা কি তোমার সাথে পরিচয়ের আগে না পরে? না, আমার সাথে পরিচয়ের পরে। হ্যাঁ, পরে। তার মানে কিন্তু ছবি আঁকা শুরু করেছেন। হ্যাঁ, ছবি আঁকা শুরু করছেন। তো উনি আঁকতেন, আবার পছন্দ না হলে ওটা ছিঁড়ে ফেলে দিতেন। করতে করতে একটা ছবি, এটা ওয়েল পেন্টিং, খুব ভালো, বেশ বড় সাইজ। ছবিটা করার পরে উনি আমাকে দিলেন যে এটা তুমি বাঁধাই করে নিয়ে আসো, যেখান থেকে ছবি বাঁধাই হয় একদম প্রফেশনাল শিল্পীদের মতো করে বাঁধাই করবা। নিয়ে আসার পরে সন্ধ্যার পরে দক্ষিণ হওয়াতে ওনার খুব ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে উনি আড্ডা দিতে পছন্দ করতেন। সেই আড্ডার মধ্যে উনি বললেন যে ছবিটা সবাইকে দেখালেন এবং বললেন যে এই ছবিটা, হ্যাঁ, এখানে আজকে আমি এটা বিক্রি করব। ধরে নাও তোমরা এটা একটা গ্যালারিতে যেভাবে ছবি বিক্রি হয় সেভাবে এটা বিক্রি হবে। হ্যাঁ, কে কত দিবা বলো, অকশন। হ্যাঁ, তো ওইটা আমি 5,000 টাকা বলছিলাম, 5,000 টাকার উপরে আর কেউ বলে নাই। তো ছবিটা আমি পেয়ে গেলাম, ছবিটা আমার বাসায় আছে। আর এরপরে যখন উনি নিউ ইয়র্ক থেকে চিকিৎসা বিরতিতে দেশে আসলেন 1 মাসের জন্য, ঠিক যেদিন চলে যাবেন তার আগে 3 দিন আগে আমাকে বললো যে তুমি আজকে একটু আর্লি অফিস থেকে আসবা, কারণ ওনার সঙ্গে আমিও যাব নিউ ইয়র্কে আবারও। তো কেন আর্লি আসবো এটা ঠিক আমি জানতাম না। তো আমি ঠিক সন্ধ্যার পর পরে ফিরলাম, আর সকালে যাওয়ার সময় আমি দেখে গেছি উনি একটা ছবি আঁকতেছে। ছবিটা এটা ওয়াটার কালারে এবং কিছু একটা শুকনা গাছ, যে গাছে কোনো পাতা নাই, হ্যাঁ, একটা মরুভূমির মধ্যে একটা গাছ, এরকম এই ধরনের একটা জিনিস উনি আঁকতেছেন প্রায় শেষ পর্যায়ে। আমি ফিরে দেখি যে ওনার বাসা ভর্তি মানুষ, মানে ওনার ঘনিষ্ঠজন যারা আছে ও সেখানে অভিনেতা, তারপরে গায়ক, ওনার বন্ধু স্বজন, অনেক মানুষ, মানে বসার জায়গা নেই, গিজ করতেছে। তারপরে আমাকে বললো তাড়াতাড়ি তুমি স্বর্ণাকে ডাকো, স্বর্ণাকে নিয়ে আসো। আমি গেলাম, যাওয়ার পরে উনি দাঁড়ায় বললো যে এই মাঝার তার ছোট ছোট 2টা বাচ্চাকে রেখে তার ব্যবসা বাণিজ্য ফেলে আজকে প্রায় দীর্ঘ 9 মাস ধরে সে আমার সঙ্গে নিউ ইয়র্কে, এবং আবারও সে আমার সঙ্গে যাচ্ছে। এবং আমরা যাব 3 তারিখ কোনো সার্জারি, আমরা 3 তারিখে আমরা যাব, 12 তারিখের সার্জারি জুন মাসের। আর ওই জুন মাসের 7 তারিখে হচ্ছে আমাদের মানে বিবাহবার্ষিকী, এবং সেটা একটা বিশেষ বিবাহবার্ষিকী, মানে 12তম বিবাহবার্ষিকী। হ্যাঁ, তো এই সময় তো মাঝার দেশে থাকবে না। হ্যাঁ, তো সেই কারণে আমি এটা সেলিব্রেট করার জন্য আপনাদেরকে এখানে ডাকছি। এবং সেরকম তারপরে ওনার একে একে সেলিব্রেশনের পার্ট হচ্ছে, প্রথম হচ্ছে স্বর্ণা খুব বেলি ফুল পছন্দ করতো, 100টা বেলি ফুলের মালা নিয়ে আসলো, এবং সেই বেলি ফুলের মালা উনি এবং শাওন ভাবি 2জন মিলে স্বর্ণাকে মানে নানানভাবে যেখানে দেওয়া সম্ভব পরাই দিল। তারপরে এরপরে আসলো ফুল তো ছিলই, আর সাথে ছবিটা। এবং আমি হতভম্ব যে ছবিটা বাঁধাই করা। তো যেহেতু এটা আমাকেই দেবে সেজন্য হয়তো আমাকে আর বলে নাই, বা তখনও আঁকা শেষ হয়নি, আমি বেরিয়ে যাচ্ছি। উনি ওনার স্টাফদের কাউকে দিয়ে ছবিটা বাঁধাই করে আনছে এবং বললো যে এই ছবিটা তোমাদের বিবাহবার্ষিকীর উপহার। হ্যাঁ, তো আমার চোখে তো পানি চলে আসছে একদম। আর একটা কাকতালীয় ঘটনা, আমার বিয়ের সময়ও ওনার উপহারটা ছিল পেন্টিং। তো সেটা ওনার নিজের আঁকা না,
একটা সাজু আর্ট গ্যালারি থেকে কেনা। আচ্ছা কিনা হুমায়ুন আহমেদ কিন্তু তার নিজের ছবিগুলোতে আমার যত মনে পড়ে, আচ্ছা, এরপরে যেটা আপনি বলছিলেন যে এরপরে তো ওই নিউ ইয়র্কে আমরা গেলাম। নিউ ইয়র্কে যাওয়ার পরে যখন ওখানে বাড়ি ভাড়া করা হলো, থাকতে হবে দীর্ঘ সময়, একটা প্ল্যান ডাক্তার দিয়ে দিল। তো উনি তো যাওয়ার সময় তো অনেক বইপত্র নিয়ে গেছেন যে উনি ওখানে লেখালেখি করবেন। দেয়ালটা লেখা শুরু করলেন, এর আগে মাত্র 4-5টা পর্ব অন্য দিনে ধারাবাহিকভাবে ছাপা হয়েছে, বাকিগুলো উনি ওখানে লিখবেন বলে আমাকে পুরো একটা সুটকেস ভর্তি শুধু রেফারেন্স বই, যেটা ওই লেখার জন্য দরকার হতে পারে। তো এর বাইরে ওখানে যাওয়ার পরে লেখালেখি শুরু করলেন। হঠাৎ একদিন আমাকে বললো যে তুমি একটা কাজ করো, ইয়েতে যাও, এই জ্যাকসন হাইটে যাও, কারণ আপনার থাকি হলো জামাইকাতে। জ্যাকসন হাইটে যাও, তুমি কিছু রং তুলি উনি বলে দিলেন, আর কিছু ব্রাশ, এই সাইজের তুলি, ব্রাশ, এগুলো নিয়ে আসো, আমি ছবি আঁকবো, ছবি আঁকা শুরু করবো। এবং তারপরে এই যে তার যে মেজর ছবিগুলো কিন্তু উনি নিউ ইয়র্কে বসে আঁকছেন, হ্যাঁ, এবং প্রায় 23-24টার মতো ছবি। ঢাকায় যখন ছবি আঁকতেন আমি একদিন গিয়েছিলাম, ওই কিছু ছবিতে তিনি সই করতে রাজি হতেন না। না, ওই যেটাকে ওনার পছন্দ হতো না, হ্যাঁ, যেটা ওনার পছন্দ হতো না সেই ছবিতে উনি কখনো সই করতেন না। হ্যাঁ, যেটা পছন্দ হতো না ওই সই করতেন না। ওনার নিজের আগে পছন্দ হতে হবে, তারপরে সিগনেচার করবে। হুমায়ুন আহমেদের নানা রকম মানে বিচিত্র সব অভ্যাস, যেগুলো তার চরিত্রগুলোর মধ্যেও আমরা দেখেছি। এবং বিশেষ করে হিমু, মিসির আলী, এগুলো তো খুবই, এই দুটো চরিত্র মানে এইগুলো, এই যে চরিত্র সৃষ্টি টেলিভিশনে বাকের ভাই, মানে হিমু, মিসির আলী একজন লেখকের সৃষ্টি চরিত্র। এই চরিত্রগুলো কিন্তু শুধু গল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই চরিত্রগুলা মানে পাঠক তাদের নিজেদের জীবনের অংশের, পাঠকের জীবনের অংশ হয়ে গিয়েছিল। এবং নিজেরা তারা ওই চরিত্রের সাথে মানে মিশে যেত। আপনার প্রিয় চরিত্র কোনটি? হ্যাঁ, আমার প্রিয় চরিত্র হিমু। আমি এখানে একটা যোগ করতে চাই, মানে হুমায়ুন আহমেদেরকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি হিমু না মিসির আলী, উনি বলেছিলেন 50% হিমু, 50% মিসির আলী। আমার নিজের পছন্দ মিসির আলী। মিসির আলী যেহেতু যুক্তিবাদী এবং রহস্য ভেদ করে, হিমুর মধ্যে তো একটা পাগলামি আছে আসলে। কম বয়সেদের ভালো লাগে হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। তো আসলে কিন্তু হুমায়ুন আহমেদ সব কিছুর মিলিয়ে একটা সংমিশ্রণ, একটা মানে সামগ্রিক সত্তা, আমরা যেন সেটাকে আবিষ্কার করি, সেটাকে যেন মূল্যায়ন করি। ডক্টর রেজাজ, আমার একদম ওনার কথাটা পছন্দ, স্যার যেটা বলেছিলেন যে প্রথম আপনার প্রিয় চরিত্র কোনটি? দুটি একদম 50-50 আলাদা। একটা বলতে হবে না, একটা বলতে পারবো না, না বলা সম্ভব না। একদম উনি যেটা বলেছেন, স্যার যেটা বলেছেন যে 50% হিমু, 50% মিসির আলী। এবং আমার অবজারভেশন যে স্যার ঠিক বলেছেন, স্যারের মাঝে অর্ধেক হিমু ছিল, অর্ধেক মিসির আলী ছিল। এটা আমার অবজারভেশন। যারা এই অনুষ্ঠান দেখছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং আজকে হুমায়ুন আহমেদের কথা মনে করছেন, তারা হুমায়ুন আহমেদের বিভিন্ন চরিত্রগুলোর কথা নিশ্চয়ই এতক্ষণে ভাবছেন। অনেকগুলো চরিত্রের নাম এসছে, বলেছে। আপনার প্রিয় চরিত্র কোনটি? এই প্রশ্ন যদি আমি করি, আপনিও দেখবেন, একটু ভাববেন, ভাবার পর যে কথাটা মনে হবে, আসলে হুমায়ুন আহমেদ নিজেই একটি চরিত্র। হুমায়ুন আহমেদ নিজেই আমাদের ভালোবাসা, আমাদের সবটুকু, যে জন্য বছরের বিশেষ দিনগুলোতে নয়, সারা বছরই প্রায় আমরা হুমায়ুন আহমেদের কথা মনে করি। এবং দেশের বাইরে যারা থাকেন, দেশে যারা থাকেন তাদের তো বটেই, যদি একটুও বই পড়ার অভ্যাস থাকে বা বাংলা বই থাকে, আপনি তাকিয়ে দেখেন না, ঠিক আপনার পাশে হুমায়ুন আহমেদের একটি বই রয়েছে। হুমায়ুন আহমেদ আমাদের এতই প্রিয়। অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান দেখার জন্য।